সাম্প্রতিক যে দুর্ঘটনাটি ঘটেছে এটা মর্মান্তিক, হৃদয়স্পর্শী এবং ভারতবর্ষের কাশ্মীর শাসিত কাশ্মীর অঞ্চলের পহলগাঁও গ্রামে একটি অন্যতম পর্যটন কেন্দ্র, প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গাটি বিখ্যাত। সারা পৃথিবীর মানুষ এখানে আসে। সেখানে যে লস্করে তৈয়বা নামক এক সংগঠনের একটি সিস্টার্স অর্গানাইজেশন, যারা পাকিস্তান সমর্থক হিসাবে ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এদের মদতপুষ্ট হয়ে যে 26 জন মানুষ এখানে আত্মাহুতি দিয়েছে, এভাবে মর্মান্তিক ভাবে যে জীবনগুলো চলে গিয়েছে, ঝরে পড়েছে, আমি প্রথমেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এবং যারা জীবন দিয়েছে তাদের সকলের প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদেরকে আজকের এই কঠিন সময় যে তারা পার করছে, আমরা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সব সময় শান্তি, সম্প্রীতি, জঙ্গিবাদ বিরোধী আমরা যে অবস্থান, যে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবং যে নীতিতে চলে, আমরা সেই নীতিতে অটল আছি এবং স্থির আছি। আমরা এই জঙ্গিদের বিপক্ষে লড়াই করার জন্য, এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়া শান্তি সম্প্রীতি জোরদার করার জন্য আমরা সকল সময় ভারতের সরকারের সাথে, ভারতের প্রজাতন্ত্রের সরকারের সাথে, ভারতের জনগণের সাথে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সংহতি আমরা প্রকাশ করছি। আমরা এই যে রক্ত ঝরেছে, এই আর একটি জীবনও যাতে আগামীতে, এটা শুধুমাত্র কাশ্মীরের পহেলগাঁও না, পৃথিবীর কোথাও ঝরুক আমরা চাই না। আমরা সন্ত্রাসীদের নির্মূল আমাদের লক্ষ্য, জঙ্গিবাদের বিপক্ষে আমাদের অবস্থান, আওয়ামী লীগের অবস্থান সব সময়ের জন্য মানে অটুট আছে এবং অটুট থাকবে। আজকে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড, যে সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠী ভারতের কাশ্মীরে ঘটিয়েছে, তারা কিন্তু সুযোগ পেলে বাংলাদেশেও কিন্তু, বাংলাদেশের জনগণও তাদের দ্বারা নিরাপদ না। পাকিস্তানের আইএসআই এজেন্টরা বাংলাদেশে 5ই আগস্টের পর যেভাবে তারা বাংলাদেশে ঘাঁটি কেড়ে বসার যে পায়তারা চালাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে, ইতিমধ্যে তাদের অবস্থানকে তারা সুদৃঢ় করেছে বাংলাদেশে। সেক্ষেত্রে বাংলাদেশে বসেও এই জঙ্গিবাদী গোষ্ঠীরা, যাদের দোসররা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সাথে, বর্তমান সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছে, তারাও কিন্তু যে স্পষ্টভাবে এই জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে যে সমর্থন দিচ্ছে, সেটা তো আমাদের আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক স্পষ্টভাবে বলেছে যে একজন সরকারের উপদেষ্টা হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে কিভাবে জঙ্গিবাদীদের পক্ষ অবলম্বন করে তারা স্টেটমেন্ট দেয়। এটার বিষয়টাই হলো বাংলাদেশকে জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য ডক্টর ইউনূসের প্রশ্রয়, তার উপদেষ্টাদের সহযোগিতায় বাংলাদেশে সমস্ত পৃথিবীর যেখানে বিশেষ করে আইএসআই এর সন্ত্রাসীরা এই উপমহাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বারবার যত ধরনের অপকর্ম করেছে, তার ঘাঁটি এখন বাংলাদেশে করার জন্য, একটি জায়গা তৈরি করার জন্য তারা প্রস্তুত। আজকে আফগানিস্তানে যে তালেবানি শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই তালেবানি শাসনের যে প্রতিষ্ঠার পিছনেও কিন্তু আইএসআই এর একটা দীর্ঘদিনের পরিকল্পনার সহযোগিতা ছিল। আজকে তারই একটি প্রচেষ্টার অংশ হিসাবে বাংলাদেশের ইউনূস সরকারের তত্ত্বাবধানে জঙ্গিরা কিন্তু বাংলাদেশে তারা আস্তে আস্তে আরো প্রসারিত হয়েছে, সরকারি ও রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে তারা ঢুকে গিয়েছে, তারা প্রবেশ করেছে। যদি এই জঙ্গিবাদী গোষ্ঠীকে মদত দিতে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হবে, বাংলাদেশের নিরাপত্তা যেখানে শান্তি শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে, তেমনি সেই কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র ভারতের নিরাপত্তা নিয়েও সংকটের সৃষ্টি হবে এবং সেই সংকট কিন্তু
বাংলাদেশের জনগণকেই এবং বাংলাদেশের মানুষকে আরো বেশি করে ভোগাবে। এবং এই ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমার মনে হয় এখনই উপযুক্ত সময় যত দ্রুত এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এই সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষক সরকারের হাত থেকে বাংলাদেশ মুক্ত পায়, বাংলাদেশ জনগণ যাতে মুক্তি পায়, তার জন্য আমি মনে করি বাংলাদেশের মানুষের এগিয়ে আসা উচিত। বাংলাদেশের গণতন্ত্র সচেতন, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতির পথে বিশ্বাসী মানুষের এগিয়ে আসা এখনই প্রয়োজন। কারণ এই অবৈধ সরকার যে অন্যায়, যে অবিচার এবং সুদূর প্রসারী বাংলাদেশকে ধ্বংস করার জন্য পাকিস্তানি তাবেদার রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভিত্তিক রাষ্ট্র হিসাবে এবং জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক হিসাবে বাংলাদেশকে যদি বিশ্বে যদি এই পরিস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে ভাবমূর্তি সংকট নয়, বাংলাদেশ যে একটি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক দুনিয়াতে আমাদের যে মর্যাদা ছিল সেই মর্যাদাটা কিন্তু এখন আর নেই। আজকে যে কারণে সারা বিশ্বের উন্নত সমৃদ্ধ বিনিয়োগকারীরা দেশগুলো কিন্তু বাংলাদেশের উপর আস্থা রাখতে পারতেছে। বাংলাদেশের তাদের যে আস্থা যে হারিয়ে ফেলেছে তার প্রমাণ হলো আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রগতির যে পরিকল্পনা, এমন কোনো পরিকল্পনা বর্তমান সরকার এখন পর্যন্ত দিতে পারেনি এবং কোনো কিছু করেছে তার কোনো নমুনাও তারা প্রকাশ করতে পারেনি। তারা শুধুমাত্র সংস্কারের নামে এবং দেশের রাষ্ট্রীয় কাঠামোকে মেরামতের, রাষ্ট্র ব্যবস্থাকে মেরামতের নামে তারা যে সময় ক্ষেপণ করছে, এই সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে বিদেশিদের প্রভুদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য পথ তৈরি করছে। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা যে ধরনের বিশ্লেষণ দিচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে। বাংলাদেশের একজন নাগরিক কখনই আমাদের দেশটি ধ্বংসের দিকে চলে যাক, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হোক, আমাদের অধিকার এবং আমাদের যে রাষ্ট্রীয় চরিত্র, আমাদের যে জাতিসত্তার যে আত্মপরিচয়, সেই পরিচয় খণ্ডিত হোক, সে পরিচয় কোনো গ্লানি দ্বারা ধ্বংস হোক, অথবা বিশ্ব সভায় আমাদের মর্যাদা বিপন্ন হলে আমাদের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি আমাদের সম্ভাবনা সবকিছুই ধ্বংস হয়ে যাবে। একটি জাতিগোষ্ঠীর উন্নয়ন অগ্রগতি একটি রাষ্ট্রের এবং রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কমিটমেন্ট থাকতে হবে, সেই কমিটমেন্টের অভাব বর্তমান সরকারের কাছে সবচেয়ে বেশি। সুতরাং বর্তমান এই অনির্বাচিত সরকারকে উচিত অতি দ্রুত সময় ক্ষেপণ না করে, ষড়যন্ত্র করে, চালবাজি করে, মিথ্যাচার করে দীর্ঘস্থায়ী ক্ষমতা দখল করা, এটা কিন্তু নব্য স্বৈরাচারের নতুন নমুনা। এটা কিন্তু 9 মাস আগে বাংলাদেশের কিন্তু এরকম ভাবে এই দখলদার সরকারের এই পরিস্থিতিটা ছিল না। তারা 9 মাসের ভিতরে তারা তাদের যে লোভ, তাদের স্বার্থ, যে তারা তাদের স্বার্থের বাইরে বাংলাদেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, এখানে মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, এমনকি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা, হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠা করার কোনো নমুনা কিন্তু এই 9 মাসে বর্তমান সরকার নমুনা দেখাতে পারেনি। বরঞ্চ যারা সন্ত্রাসী, যারা জঙ্গিবাদী, তাদেরই দাপট এবং তাদেরই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আমেরিকান যে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের জন্য যে লেভেল 3 তারা এ পর্যন্ত 2 বার করে তারা প্রদর্শন করেছে। এমনকি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 3টি বৃহৎ এলাকা জেলাতে যাতে লেভেল 4 যে চূড়ান্ত যেখানে যাওয়া নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ঘোষণা আমেরিকা করেছে। অর্থাৎ বাংলাদেশের বিদেশিদের জন্য নিরাপত্তা আজকে নেই। যেখানে নিরাপত্তাহীনতায় বিদেশিরা ভোগবে সেখানে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে? সেখানে বাংলাদেশের অর্থনীতির
যে সমৃদ্ধির কথা বলে যে ভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, সেই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন কি? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। অর্থনীতির সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে দেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে প্রয়োজন কি? আইনের শাসন প্রতিষ্ঠা। আজকে সেখানে তার উল্টোটা হচ্ছে। আজকে সেই অবস্থাতে সর্বপ্রথম এবং সর্বাগ্রে প্রয়োজন হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামোর উন্নয়ন করা, মানুষের কথা বলার অধিকার দেওয়া, রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সকল নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। কারো কোনো ব্যক্তির জন্য অথবা কোনো দলের জন্য রাজনীতি করতে পারবে না এই অনির্বাচিত সরকারের তো এ ধরনের কোনো ঘোষণা দেওয়ার এখতিয়ার নেই, তার কোনো অধিকার নেই, যেহেতু তার নিজেরই কোনো বৈধতা নাই। এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের এই সম্ভাবনাকে নষ্ট করার জন্য আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের মতো দলের 45% জনগোষ্ঠী যে দলকে সব সময়ের জন্য ভোট দিয়ে আসছে, সমর্থন করে আসছে, সেই দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা করা, সেই দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা, দলের নেতাকর্মীরা যাতে কাজ করতে না পারে, রাজনৈতিকভাবে জনমত তৈরির লক্ষ্যে তারা কাজ করতে না পারে, তার জন্য মিথ্যা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা। এমনকি আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বিপক্ষে 324টি মামলা দেওয়া হয়েছে, 297টি খুনের মামলা দেওয়া হয়েছে আইসিটি অ্যাক্টে। তাকে অসংখ্য মামলা দিয়ে, গুমের মামলা দিয়ে, খুনের মামলা দিয়ে তাকে নিঃশেষ করা, নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ অধিকাংশ আজকে কারাগারে। তাদেরকে উপরে নির্মম অত্যাচার, নির্যাতন করা হয়েছে। সেখানে 3 বছরের শিশুকেও আমরা দেখি, 12 বছরের নারী শিশুকেও আমরা দেখি হাত করা পরিয়ে মায়ের সাথে সন্তানকেও কারাগারে যেতে বাধ্য করা হচ্ছে। আজকে আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে জাতির পিতার নেতৃত্বে, তাদেরকেও যে নির্মম অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, কারাগারে রেখে তাদের দুঃসহ জীবন, আজকে তারা মৃত্যুর মুখে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে কারাগারের অভ্যন্তরে নিপীড়ন, নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজকে আমরা বিভিন্নভাবে শুনতে পাই কারাগারে 1975 সালের 15ই আগস্টের পরে 3রা নভেম্বর যেভাবে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, সেই একইভাবে বাংলাদেশের বিভিন্ন কারাগারগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য নানা ধরনের প্রক্রিয়া এবং একটি কিলিং করে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী লীগের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের রাজবন্দীদের আমরা যেমন মুক্তি চাচ্ছি, তেমনি ভাবে এই মিথ্যা, অন্যায়, নিবর্তনমূলক, অবৈধ, অসাংবিধানিক আইসিটি অ্যাক্টের মামলা থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আমরা তাকে অব্যাহতি দেওয়া থেকে আরম্ভ করে এই মামলা প্রত্যাহার করে নিয়ে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, ব্যক্তিবর্গ, শ্রেণী পেশার মানুষদের উপরে যে মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ মানুষকে আজকে ভোগান্তির ভিতর ফেলেছে, এই মিথ্যে মামলা প্রত্যাহার করে দেশে জনজীবনের শান্তি, স্বস্তি ফিরিয়ে আনা খুবই প্রয়োজন। যতদিন না পর্যন্ত বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি, ধ্বংসের রাজনীতি, নেতিবাচক রাজনীতি এবং বিদ্বেষ ছড়িয়ে যে রাজনীতি কাঠামো তৈরি করার যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে সেই দিকে ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্র প্রশাসন যন্ত্রকে, সরকারের বিভিন্ন অর্গানকে হুমকি দিয়ে দেশ পরিচালনা করা যায় না। দেশের উন্নয়ন, অগ্রগতি করতে হলে একটা সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে, মানুষের ভিতরে শান্তি, স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে। রাজনৈতিক দলগুলোর ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য সরকারের দায়িত্ব হলো সকলকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ দেওয়া। এখন যে বলা হচ্ছে কি, যেহেতু 15 বছর আওয়ামী লীগ, 16 বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, অতএব 16 বছর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এটা কোন ধরনের যুক্তি? আওয়ামী লীগ তো গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল। আওয়ামী লীগ তো কোনো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, বিএনপি অথবা জামাত ইসলামী
অথবা কোনো রাজনৈতিক জাতীয় পার্টির কারো অফিস তো পুড়িয়ে দেয়নি। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলের অফিসে যে দখল করে, জবরদখলকে ভাঙচুর করে ধ্বংস করে দেয়। আওয়ামী লীগের শাসন আমলে 16 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে যে মামলা দিয়ে যারা দুর্নীতি করেছে, দুর্নীতির মামলার বাইরে কাউকে তো কোনো সাজা দেয়নি এবং এটা কখনোই দেখা যায়নি। দুর্নীতির দায়ে যারা দুর্নীতিতে প্রমাণিত হয়েছে, আদালত যখন তাদেরকে সাজা দিয়েছে, কয়জনকে দিয়েছে এটা তো স্পষ্ট। আজকে ঢালাও ভাবে আমাদের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে, তৃণমূলের নেতা কর্মীরাও রেহাই পাচ্ছে না। গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে যারা ভোট দেয়, তাদের ঘরে ঘরে তালিকা করে ভয় দেখানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে আওয়ামী লীগ যাতে না করে, আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য কোনো দল করার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পিত দল সৃষ্টি করে, কিংস পার্টি সৃষ্টি করে সেই দলের সাথে সম্পৃক্ত হবার জন্য বর্তমান সরকারের উপদেষ্টারা সরাসরি ঘোষণা দিচ্ছে। সুতরাং এই পরিস্থিতির ভিতর দিয়ে আর যাই হোক, বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, বাংলাদেশের মানুষের এই বাংলাদেশে স্থিতিশীলতা, স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আর যাই হোক একটি রাষ্ট্রকে, একটি জনগোষ্ঠীকে, বাঙালি জাতিকে ভালো পথে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা সম্ভব নয়। তাই যারা আজকে বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে যারা বিভোর, বাংলাদেশকে যারা ধর্মভিত্তিক সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে তকমা লাগিয়ে যারা নিজেদের অতীতের অপকর্মের অথবা অতীতের ব্যর্থতাকে থেকে তারা এখন সফলতা অর্জন করতে চায় অথবা তারা প্রতিশোধ নিতে চায়, যেমনই ভাবে 1971 সালে মুক্তিযুদ্ধে তারা পরাজিত হয়েছে, সেই পরাজিত শক্তি আজকে 5ই আগস্টের মধ্য দিয়ে তারা মনে করে তারা বিজয়ী হয়েছে। আসলে তো এরা বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্যই আজকে তাদের সব আয়োজন। এই আয়োজনের বিপক্ষে বাংলাদেশের জনগণ কিন্তু ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিপীড়নে, নির্যাতনে আজকে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আজকে দুঃসহ জীবনযাপন, নেতাকর্মীরা যখনই কথা বা ন্যায্য কথা বলার চেষ্টা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা চালাচ্ছে, তখনই আক্রমণ করা হয়। একদিকে রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার, প্রশাসন যেমনই ভাবে বিরূপ আচরণ করছে, তেমনি ভাবে মব ক্রাইসিস যারা সৃষ্টি করে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কিংস পার্টি নামে যারা দেশে এখন, এবং জামাত ইসলাম এবং তাদের সহযোগী সংগঠন সহ ইসলামী ছাত্র শিবির থেকে আরম্ভ করে খেলাফতিরা, এমনকি বিএনপিরও ছাত্র সংগঠন, যুব সংগঠনও কিন্তু এই একই কর্মে, একই দোষে দুষ্ট। আজকে তারা টার্গেট আওয়ামী লীগ। কারণটা কি? বাংলাদেশে যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক নির্বাচনে, অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে আওয়ামী লীগকে বাংলাদেশে মানুষ ভোট দিবে, এটাই হলো তাদের বড় ভয়। এই ভয় থেকে তারা আওয়ামী লীগকে নির্মূল করতে চায়, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চায়। আওয়ামী লীগকে ধ্বংস করতে পারলে তারা তাদের বিজয় দেখতে পায়। তারা তাহলে ভবিষ্যতে বাংলাদেশকে, তাদের শাসন ক্ষমতা, তাদের যে বাংলাদেশ বিরোধী যে চিন্তা, বাংলাদেশ বিরোধী যে মানসিকতা এবং বাংলাদেশের ক্ষতি করার মধ্য দিয়ে তারা আগামী দিনে তারা স্বস্তি বোধ করে, নিজেদের ব্যক্তিগত লাভ লোকসানের বিষয়টি তারা ফয়সালা করতে চায় আজকে। তাই আমার বাংলাদেশের মানুষের এখন একটাই লক্ষ্য, যদি তারা সুযোগ পায়, যদি বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ সহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, এরা যদি বিন্দুমাত্র সুযোগ পায়, বাংলাদেশের মানুষকে নিয়ে রাস্তায় দাঁড়াবার যদি কোনো বিন্দুমাত্র সুযোগ পায়, এই রাস্তা জনগণের, বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের দখলে চলে যাবে এবং সেই দখল থেকে এই অনির্বাচিত সরকারের পতন ঘটানো কিন্তু সময়ের ব্যাপার মাত্র। যে কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগকে এরা সহ্য করতে পারছে না। আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে
পুলিশ বাহিনীকে টার্গেট করে এবং ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে, যারা আওয়ামী লীগকে নীতিগত কারণে আদর্শগত কারণে ভোট দেয়, তাদেরকে ক্ষতি করা, তাদের সম্পদ লুট করা, হত্যা করা, নারী ধর্ষণ করা, শিশু ধর্ষণ করা, লুটপাট করা এবং একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান সংগঠন হলো পুলিশ। সে পুলিশ হলো এই বর্তমান সরকারের সমর্থকদের, উগ্র সমর্থকদেরকে একমাত্র টার্গেট। সেখানে বাংলাদেশ কিভাবে স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে? এখন বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় বাধাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং তার ঠ্যাঙারে বাহিনী। অতএব এই ইউনূস সরকারের বিদায়ের মধ্য দিয়ে যত দ্রুত বিদায় ঘটবে তত দ্রুত বাংলাদেশের শান্তি ফিরে আসবে, বাংলাদেশের মানুষের কল্যাণের পথ তৈরি হবে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশে। আর যাই হোক, মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর আখড়া আর পরিণত হতে পারবে না। যত সময় যত বাড়বে, যত সময় পাবে, ততই জঙ্গিবাদী গোষ্ঠীর অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত। ইতিমধ্যেই সরকারের মূল কি পয়েন্টগুলোতে তারা বসে গিয়েছে এবং এই জায়গাতে বসেই এখন তারা সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের, মৌলবাদীদেরকে তারা উস্কে দিচ্ছে এবং দেশের শান্তিপ্রিয় মানুষের জন্য আজকে সবচেয়ে বড় হুমকি। এই জন্য এই মুহূর্তে বাংলাদেশের মুক্তির লক্ষ্যে, বাংলাদেশের মানুষের সমৃদ্ধির জন্য, বাংলাদেশের মানুষের সম্ভাবনাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই অবৈধ অনির্বাচিত এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়া খুবই প্রয়োজন। এর জন্য আমি আমাদের তৃণমূলের, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে, তারা অনেক কষ্টে আছে। অনেকেই হাজার হাজার নেতাকর্মী কারাগারের ভিতরে বন্দী অবস্থাতে আছে। লাখ লাখ সমর্থকরা আজকে নিজ গৃহে বসবাস করতে পারে না। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই দখলদার সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনারা একটু ধৈর্য করে নিজেদের ধৈর্য ধরে নিজেদের ভিতরে ঐক্যকে আরো শক্তিশালী করুন। আপনার মানুষের কাছে যান, জনগণই আমাদের শক্তি, জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা। এবং জনগণ যেহেতু আমাদের সাথে আছে, জনগণ যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, ভালোবাসা আছে, সমর্থন আছে, জনগণ যেহেতু মনে করে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেই দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমনি ভাবে রক্ষা করতে পারে, তেমনি ভাবে বাংলাদেশের সকল নাগরিক, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, মূল্যবোধের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ সকল জনজাতি গোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী আছে, সবার সাথে একটি ভ্রাতৃত্ব বোধ তৈরি করে, মেলবন্ধন তৈরি করে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার পথ তৈরি করার শক্তি রাখে এবং সেই দক্ষতা আওয়ামী লীগের আছে, সেই দক্ষতা আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আছে। সুতরাং জনগণের কাছে গিয়ে জনগণকে আমাদের এই অবৈধ দখলদার সরকারের অপকর্মের গুলোকে আরো তুলে ধরা, প্রচার করা, ফোনে ফোনে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বলা, এমনকি মুখে মুখে কথা বলা, কানে কানে কথা বলা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করলে জনরোষকে মোকাবেলা করার শক্তি আর যাই হোক এই সরকারের নেই। কারণ জনগণের কাছে জনগণের রোষকে রোকবার শক্তি কোনো স্বৈরাচারী কখনোই পারেনি। আর ইউনূস সরকার তো নতুন ফ্যাসিস্ট হয়েছে, যার কোনো জনভিত্তি নেই, যার কোনো রাজনৈতিক দল নেই, যার সাথে কোনো রাজনীতির সাথে, দেশের মানুষের সাথে যার কোনো সম্পর্ক নেই, সে হলো সবচাইতে দুর্বল সরকার, সবচাইতে দেশের মানুষের জন্য সবচাইতে বাধা, সবচাইতে ক্ষতিকর সরকার। এই ক্ষতিকর সরকারের হাত থেকে আমাদের মুক্তির লক্ষ্যেই আমাদেরকে আর একবার রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমি মনে করি দেশরত্ন শেখ হাসিনা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যেহেতু উনি বেঁচে আছেন, তিনি এখনো আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূলের মানুষের সাথে কথা বলছেন, সাহস যোগাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন। তিনি ভালো কিছু করার জন্য তার যে দৃঢ় প্রত্যয়, সেটা আমাদের শক্তি, সেটা আমাদের অনুপ্রেরণা। এবং সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে দক্ষতা, সততা, তার যে নির্মোহ দেশের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাকে ভর করে, ভিত্তি করে, জনগণের ভালোবাসাকে এক করেই আমরা ঘুরে দাঁড়িয়ে
জনতার শাসন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা আবার আত্মনিয়োগ করব অচিরেই। এই অন্ধকার, এই অন্যায়, এই অবিচার, এই দুঃশাসন থেকে আমরা অচিরেই আমরা মুক্তি পাব। এই অন্ধকার কেটে যাবে, আলোর পথে আলোড়িত হবে আবার বাঙালি জাতি। এই দৃঢ় বিশ্বাস রেখেই আমি বলতে চাই, আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি, বাংলাদেশের মানুষের সাথে আছি, বাংলাদেশের প্রতিটি ধুলি কণা বালু কণার সাথে আওয়ামী লীগের মানুষের সাথে আওয়ামী লীগের যে নিবিড় সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কই দেশপ্রেমিক যে মানসিকতা, সেই দেশপ্রেমিক চিন্তা চেতনায় সমৃদ্ধ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আবার আমরা বাংলাদেশে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নতি, সমৃদ্ধির জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম।